আপনি কি কখনো কাউকে খুন করতে পারতেন? প্রশ্নটা শুনে চমকে উঠলেন। ঠিকই শুনেছেন। ভাবতে অবাক লাগলেও আমাদের চারপাশে প্রতিনিয়তই এমন অনেক ঘটনা ঘটে চলেছে যেগুলো চোখের আড়ালে থাকলেও বাস্তবে ভয়াবহ। খবরের কাগজ খুললেই চোখে পড়ে খুন, রহস্য আর পৈশাচিক নৃশংসতার গল্প। এইসব খুনের পেছনে লুকিয়ে থাকে এক একটা গভীর রহস্য। কেউ কেউ আছে যারা ঠান্ডা মাথায় এক বিন্দু হাত না কাঁপিয়ে খুন করে। তাদের কাছে এটা নেশা। যেমন মানুষের সিগারেটের নেশা হয়, তেমনি এদের নেশা হলো মানুষের প্রাণহরণ। শুনতে ভয়ানক লাগলেও এরা আমাদের আশেপাশেই থাকে, একদম সাধারণ মানুষের মুখোশে ঘুরে বেড়ায়। আজ তেমনই একটা সাইকো থ্রিলার গল্প, যেটা শুধু রক্ত জমিয়ে দেবে না, মাথাও ঘুরিয়ে দেবে। সম্প্রতি মুক্তি পাওয়া হিট 3 মুভির গল্পে আছে রহস্য, উত্তেজনা আর প্রতিটি মুহূর্তে দারুণ এক টান টান অনুভূতি। তবে সতর্কবার্তা একটাই, যদি রক্ত দেখতে ভয় লাগে বা অতিরিক্ত ভায়োলেন্স আপনার সহ্য না হয়, তাহলে এই গল্পটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি সাহসী হন, যদি আপনি থ্রিলার আর রহস্য ভালোবাসেন, তাহলে চলুন আমার সঙ্গে এই প্যাচালো, পাগলামি আর রহস্যে মোড়া এক ভয়ানক জগতে। গল্পের শুরুতেই পুলিশের বড় একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দেখা যায়। সেখানে থাকা উপস্থাপিকা বলে বহু বছর পরে এত বড় পুরস্কারটা কেউ পাচ্ছে। সে হলো এসিপি ধানিয়া। এই কথা শুনে সেখানে থাকা সব পুলিশ অফিসার উঠে দাঁড়ায়, কারণ এসিপি ধানিয়া আসলে মারা গেছে। সেখানে থাকা মিডিয়ার লোকজন বলে এসিপি ধানিয়ার মতো পুলিশ অফিসার যে ডিপার্টমেন্টে কাজ করে, সে ডিপার্টমেন্টে অর্জুনের মতো অফিসার কাজ করা লজ্জাজনক। দেখা যায় অর্জুনের মুখ একটা কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। অর্জুনকে কাঠগড়ায় উঠালে সেখানে থাকা তার বিপক্ষীয় উকিল বলে আমাদের প্রমাণ সংগ্রহ করতে 2 সপ্তাহ সময় লাগবে, আর ততদিন অর্জুনকে লোকাল থানায় রেখে রিমান্ডে দেওয়া নিরাপদ নয়, তাই তাকে সেন্ট্রাল জেলে রাখা হোক। থানায় একটা মহিলা এসে তার 9 মাস বয়সের বাচ্চার কিডন্যাপিং এর কমপ্লেন লেখায়। তো যাই হোক, অর্জুনকে আদালতের নির্দেশ মতো সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেন্ট্রাল জেলে থাকা আসামিরা অর্জুনকে দেখে আর চোখে তাকাচ্ছে। কেউ কেউ তো তাকে খুন করারও চেষ্টা করছে, কারণ এই জেলের অর্ধেক আসামিদের অর্জুনই পাঠিয়েছে। তখন সেখানে শ্যামল নামের একজন কয়েদি আসে আর অর্জুনকে তার সাথে নিয়ে যায়, এবং সে অর্জুনকে একটা ছুরি দেয় তার আত্মরক্ষার জন্য। একটা রুমের মধ্যে এসে শ্যামল অর্জুনের কাছে জানতে চায়, তুই পুলিশ অফিসার হয়ে এখানে কেন এলি? দিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় একটা জঙ্গলে অর্জুন তার পোষা শকুনকে কাঁচা মাংস খেতে দিচ্ছে। মূলত সে গাড়িতে করে কাউকে বেঁধে নিয়ে এসেছে। তাকে নামিয়ে জঙ্গলের ধারে একটা জলাশয়ে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং তার ক্যামেরা সেট আপ করে সেই লোকটার গলা কেটে হত্যা করে। লোকটার গলা থেকে রক্ত যখন জলাশয়ে পড়ছিল, তখন অর্জুন দূর থেকে সেটা চেয়ারে বসে দেখছিল। এরপর অর্জুন থানায় ফিরে আসে। আসলে অর্জুন এখানকার এসপি। তার আন্ডারে এসিপি বর্ষা, এসআই দিবাকর সহ 26 জন সদস্য আছে। অর্জুন অফিসে আসলে এসিপি বর্ষা আর দিবাকর তার রুমে আসে। অর্জুনের কম্পিউটারে কিছু একটা ঘাটাঘাটি করছিল। সেখানে দিবাকর আপন মনে পা দোলাচ্ছিল। হঠাৎ করে অর্জুন জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। অফিসার বর্ষা আর দিবাকর বুঝতে পারছিল তাদের সামনের সময়গুলো হয়তো আজ ভালো যাবে না। অর্জুন পরে অবশ্য ওদের কাছ থেকে ক্ষমা চায়। এর মধ্যে একটা খুনের খবর আসে। অর্জুন আর তার টিম সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়। আসলে অর্জুন একটু আগে যে খুনটা করেছিল সেটাই, কিন্তু অর্জুন এমন ভাব করে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগে এই খুনটা করেছে। গলায় একটা নির্দিষ্ট জায়গায় ছুরি চালানো, বুকে কিছুটা কাটা দাগ। ধারণা করা হচ্ছে সেখান থেকে কিছু বের করা হয়েছে, আর খুনটা জলাশয়ে করাতে কোনো প্রমাণ নেই। এখানে একজোড়া শু পাওয়া যায়, আর গাড়ির চাকার দাগগুলো মুছে দেওয়া হয়েছে। আসলে অর্জুন তো একজন আইনের রক্ষক, তাই সে জানে কোন কোন বিষয়ে তদন্ত হতে পারে। এজন্য সে সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। অর্জুন এবার তদন্তের ভার বর্ষার উপর দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অর্জুন রাতে তার বাবার সাথে বসে খাওয়ার সময় টিভিতে খুনের নিউজটা দেখানো হচ্ছিল। অর্জুনের বাবা নিউজটা দেখে বলে, কি দিনকাল পড়লো, মানুষ এত হিংস্র হয় কিভাবে? অর্জুন বলে, সন্তানকে ঠিক মতো লালন পালন না করলে এমনটা হয়। এরপর রাতের খাওয়া শেষ করে অর্জুন ছাদে গিয়ে তার শকুনকে খাওয়ায়। পরদিন অর্জুন তার ডাক্তারের কাছে দেখা করার জন্য আসে। আসলে অর্জুনের অ্যাংজাইটি আছে আর বিপি খুব বেশি, এজন্য তাকে ডক্টরের অবজারভেশনে থাকতে হয়। ডাক্তার তাকে আশ্বাস দিয়ে বলে,
এটা কোনো সমস্যা না, এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এরপর অর্জুন থানায় আসলে দিবাকর অর্জুনের কাছে ছুটি চায়, কারণ কাল তার মেয়ের অ্যানুয়াল ডে, তাই তার মেয়ে তাকে সেখানে যাওয়ার জন্য ধরেছে। কিন্তু দিবাকরকে অর্জুন ছুটি দেয় না। অন্যদিকে অর্জুন ডেটিং অ্যাপে মেয়ে খুঁজে বেড়াচ্ছে। আসলে অর্জুন এভাবে মেয়ে খুঁজে খুঁজে তাদের সাথে দেখা করে, কিন্তু সমস্যা হচ্ছে অর্জুন মেয়েদের সাথে দেখা করতে গেলে এমন এমন সব প্রশ্ন করে মেয়েরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে অর্জুনের দিন কাটছিল। রাতে অর্জুনের বাবা এসে বলে, তুই কি বিয়ে করবি না? এভাবেই কি জীবনটা কাটিয়ে দিবি? যদি তোর অফিসের কোনো মেয়েকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বল। কিন্তু অর্জুন প্রতিজ্ঞা করেছে তার ডিপার্টমেন্টের কোনো মেয়েকে সে বিয়ে করবে না। তার বাবা বলে, বাঁচতে হলে অবশ্যই একজন জীবন সঙ্গীর প্রয়োজন, এভাবে একা একা বাঁচা যায় না। এ কথা শুনে অর্জুন রেগে গিয়ে বলে, আমার মা মারা যাওয়ার পর তুমি যখন দেশ রক্ষা করার জন্য আমাকে দাদার কাছে রেখে গিয়েছিলে, তখন তোমার এসব মনে ছিল না? পরদিন অর্জুন সিগারেট খাওয়ার জন্য অফিসের ছাদে গেলে হঠাৎ একজন সুন্দরী মেয়ে পেছন থেকে অর্জুনকে ডাক দেয়। এই মেয়েটার নাম মৃদুলা। অর্জুন তাকে চিনতে পারে না। মৃদুলা বলে, এত তাড়াতাড়ি কিভাবে আমাকে ভুলে গেলে? গতকাল রাতে আমাদের চ্যাটিং হলো, আর তুমি আমাকে এখানে আসতে বললে। সবকিছু শুনে অর্জুন বুঝতে পারে এটা তার বাবার কাজ, তাই সে তার বাবাকে ফোন দেয়। আর সে জানতে পারে তার বাবাই অর্জুনের নামে একটা প্রোফাইল খুলে মৃদুলার সাথে চ্যাট করেছে। এরপর সে মৃদুলার কাছে এসে বলে, গত রাতে আমি চ্যাট করিনি, আমার বাবাই করেছে, আর আমাকে ফাঁসানোর জন্য সে এগুলোই করে। কিন্তু মৃদুলাকে অর্জুনের ভালো লাগে। মৃদুলা অর্জুনকে কফি অফার করে। তারা যখন রেস্টুরেন্টে বসে কথা বলছিল তখন মৃদুলা বলে, তোমাকে মনে হয় তোমার বাবাই বড় করেছে, কারণ তোমাকে যদি তোমার মা বড় করতো তাহলে কোন সিচুয়েশনে কি কথা বলতে হয় সেটা শিখিয়ে দিত, কারণ এসব মানুষ একজন মায়ের থেকেই শেখে। এরপর তারা দুজন মিলে বিচে ঘুরতে যায়। গাড়ি নিয়ে দুজন এখানে ওখানে ঘুরে বেড়ায়। অনেক রাত পর্যন্ত এদিক ওদিক ঘুরে মৃদুলাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর অর্জুন বাড়ি ফিরে আসে আর ফিরে দেখে তার বাবা অর্জুনের নামে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। পরদিন সকালে অর্জুন তার গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যায়। সে একইভাবে আরেকটা লোককে জলাশয়ের উপরে উল্টো করে ঝুলিয়ে ক্যামেরা অন করে লোকটার গলা কাটতে যাবে, তখনই সেখানে বর্ষা চলে আসে। আসলে আগের খুনের তদন্ত করতে এসে অর্জুনের ব্যবহার দেখে বর্ষার কিছুটা সন্দেহ হয়েছিল, তাই সে অর্জুনকে ফলো করে এখানে এসেছে। কিন্তু অর্জুন ছিল অনেক চালাক, তাই সে বর্ষার সাথে ফাইট করে তার কাছ থেকে পিস্তল কেড়ে নেয় এবং তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা তখন চিৎকার করে বলে, আমার প্রথম দিন থেকেই তোমাকে সন্দেহ হচ্ছিল, তুমি এভাবে মানুষদের ধরে এনে খুন করো। তুমি একজন আইনের লোক হয়ে এটা কিভাবে করো? তুমি তো আসলে একজন সাইকো, তোমাকে জেলে ভরা উচিত। অর্জুন বলে, আমাকে জেলে ভরে কি হবে? আমি জেলে গেলেও এই খুন হতেই থাকবে। অর্জুন বর্ষাকে কয়েক মাস আগের ঘটনা জানায়। জম্মু কাশ্মীর এখানে অর্জুনের পোস্টিং ছিল। ওখানে শ্রীনগরে খুনের ঘটনায় অর্জুন সেখানে যায়। খুনগুলো গলার একটা নির্দিষ্ট স্থানে ধারালো কোনো কিছু দিয়ে কাটা হয়েছে। বুকেও কয়েকটা জায়গায় কাটা, আবার মাথার খুলিটাও আলগা করে রাখা। রবি তখন বলে, অনেক বরফ পড়েছে, এই জন্য পায়ের কোনো ছাপ নেই। অর্জুন বলে, পায়ের ছাপ পাওয়া না গেলেও গাড়ির টায়ারের ছাপ তো পাওয়া যাবে। বরফ গলিয়ে দেখে সেখানে টায়ার মার্ক পাওয়া যায়। গাড়ির চাকার দাগ দেখে বোঝা যাচ্ছে এটা অনেক বড় একটা গাড়ি। আর লোকটাকে জলাশয়ের উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে যে লোকটা নিয়ে গিয়েছে সে খুব শক্তিশালী। এদিকে বডির পোস্টমর্টেম রিপোর্ট আসে। বডির নিচের যে ক্ষতগুলো লোকটার মৃত্যুর পরে করা হয়েছে, আর 3টা অর্গান বের করে নেওয়া হয়েছে। এই রিপোর্ট দেখে তারা ধারণা করে অর্গান পাচারকারীরা করেছে। কিন্তু অর্জুন বলে, মৃত্যুর পর অর্গানগুলো বের করে নিলে তেমন লাভ হয় না। আমার মনে হচ্ছে এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। এবার তদন্ত শুরু হয়। আশেপাশের সব লোকজনের কাছে শুনে, এখান থেকে কোনো বড় গাড়ি যেতে দেখেছেন? তারা জানায় একটা কালো রঙের গাড়ি জঙ্গলের দিকে গিয়েছিল। এরপর অর্জুন সব পুলিশ অফিসারকে বলে, আশেপাশে যত টায়ারের দোকান আছে সব জায়গায় খোঁজ নিয়ে দেখো, রিসেন্টলি কেউ টায়ার চেঞ্জ করেছে কিনা। এরপর সব টায়ারের দোকান থেকে খোঁজ নিয়ে জানা যায় সম্প্রতি 3টা টায়ারের দোকানে টায়ার চেঞ্জ করা হয়েছে। এরপর টায়ারের দোকান থেকে গাড়ির মালিকের তথ্য নিয়ে তাদের বাড়িতে তদন্ত করা হয়। একটা বাড়িতে গিয়ে অর্জুনের সন্দেহ হয়, কিন্তু সমস্যা হচ্ছে সেই বাড়ির মালিক তখন সেখানে ছিল না। মালিক হঠাৎ করে সেখানে চলে আসলে অর্জুনদের দেখা মাত্রই দৌড়ে পালায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তখন লোকটা পুলিশের পিস্তল দিয়ে তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অর্জুনও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও তার পিছু নেয় এবং তাকে ধরে ফেলে। কিন্তু সেখানে লোকটার সহযোগীরা এগিয়ে আসলো। অর্জুন তাদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়।
লোকটার নাম কাদরি। তাকে না মেরে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। এই মহিলা হচ্ছে কার্নিকা আহসান। ইনি ভিকটিমের রিপোর্ট নিয়ে অর্জুনের কাছে জানতে চায়, এদের এত বাজেভাবে মেরেছ কেন, এত রাগ কিসের? অর্জুন বলে, ম্যাডাম, আমাদের টিমেরও একজন খুব ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে আছে। কার্নিকা বলে, একজন মুসলিম পুলিশ অফিসারের জন্য তুমি এতটা রাগ দেখাবে? অর্জুন বলে, আমার কাছে হিন্দু মুসলিম পুলিশ বলে কোনো কথা নেই, শুধু পুলিশ। এরপর কাদরির মুখ থেকে কথা বার করার জন্য অর্জুন তাকে টর্চার করে। তখন সেখানে এক পুলিশ কনস্টেবল এসে বলে, স্যার, ফাইবার সেল থেকে কাদরির ফোন আনলক করা হয়েছে। তার ফোনে খুন করার ভিডিওটা থেকে বোঝা যায় কাদরি খুনটা করেছে। এদিকে বিহারে আরও একটা খুনের খবর পাওয়া যায়। এই খুনটাও একইভাবে করা হয়েছে, কিন্তু সেখানকার পুলিশ জানায় তারা খুনিকে ধরে ফেলেছে। এই কথা শুনে অর্জুন চিন্তায় পড়ে যায়, এত অল্প সময়ের মধ্যে খুনি কিভাবে শনাক্ত হলো? দুই জায়গায় দুইটা খুনের ধরনও একই রকম, কিন্তু খুনি দুইজন আলাদা আলাদা। অর্জুন দেরি না করে সবটা জানার জন্য রবিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। জায়গাটা অনেক রিস্কের ছিল, তাই আগে থানায় যায় এবং খুনিকে দেখে নেয়। তার বাড়ি তল্লাশি করে একটা ক্যামেরা আর একটা বক্স পাওয়া যায়। সেখানে দেখা যায় খুনটাও একইভাবে করা হয়েছে, তাই খুনের সময় ভিডিও করা হয়েছে। আর খুন করে 3টা অর্গান বের করে নেওয়া হয়েছে। এই বাক্সের মধ্যে সেই 3টা অর্গান রাখা আছে। তখন রবি বলে, দেশের ভিতরে আরো 12টা খুন হয়েছে, এমনকি দেশের বাইরেও আরো 2টা। সব একইভাবে খুন করা হয়েছে, কিন্তু একজন খুনির সাথে অন্যজন খুনির কোনো সম্পর্ক নেই। অর্জুন চিন্তা করে, এর বাইরেও তো আরো খুন হতে পারে, একজন খুনির সাথে অবশ্যই অন্য খুনির সম্পর্ক আছে। তাই সে ওই ছেলেটার মুখ থেকে কথা বের করার জন্য চেষ্টা করে। তখন প্যারামেডের একটা ছেলে এসে বলে, আমাদের কাছে তথ্য আছে এই ছেলেকে ছাড়ানোর জন্য থানায় অ্যাটাক হবে। অর্জুন তখন থানার এসিপিকে বলে খুনিকে শ্রীনগরে ট্রান্সফার করে দিতে, তবে এটা করার জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে এবং 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাদের হাতে এত সময় নেই। এই কথা শুনে খুনিটা অর্জুনকে দেখে হাসতে থাকে। এসব অর্জুন আর সহ্য করতে পারে না, তাই সে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই খুনিকে নিয়ে রওনা হয়। আর মাঝপথে আসলে তাদের উপর সত্যি সত্যি অ্যাটাক হয়, কিন্তু অর্জুন ছিল অনেক বুদ্ধিমান, তাই সে খুব দক্ষতার সাথে ওই খুনিকে নিয়ে ওদের চোখ ফাঁকি দিয়ে শ্রীনগরে চলে আসে। তখন থানার সামনে অনেক লোক অর্জুনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। অর্জুন দ্রুত কার্নিকার সাথে দেখা করতে আসে। কার্নিকা অর্জুনকে বলে, সে যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছিল তাদের মধ্যে 2 জন আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিটিস, তাই সমস্যাটা এখন পলিটিক্সে এসে দাঁড়িয়েছে। আর এদের 4 জনের মধ্যে যদি কারোর কিছু হয় তাহলে সমস্যা আরো বাড়বে। অর্জুন সবকিছু শুনে কার্নিকাকে বলে, অলরেডি 13টা খুন হয়েছে আর সবার খুনের ধরনও একই রকম। আমরা 2 জনকে ধরেছি। কার্নিকা যাই বলুক না কেন, অর্জুন তার কথায় কান্না দিয়ে রবিকে বলে, এদের 2 জনের মধ্যে একটা কানেক্ট থাকতে পারে আর আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। তুমি দ্রুত কার্ডিরের বাড়ি তল্লাশি করে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। কাজের বাড়ি তল্লাশি করে অনেকগুলো আইনি কার্ড আর কয়েকটা ছুরি পায়। অর্জুনের ছুরির মধ্যে একটা ছুরিতে সিটিকি লেখা দেখে সন্দেহ হয়, তাই সে ছুরিটা নিয়ে অফিসে ফিরে আসে। সেখানে এসে দেখে বিক্ষোভের ধরন অন্যরকম। তারা অর্জুনের একটা পুতুল বানিয়ে তার গায়ে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দিচ্ছে। এটা দেখে অর্জুন আর সহ্য করতে পারে না, তাই সে গাড়ি থেকে একটা লাঠি বের করে সেখানে থাকা বিক্ষোভকারীদের মারতে থাকে। আসলে অর্জুন তাদেরকে বুঝিয়ে দেয়, তোমরা বিক্ষোভ করবে করো, কিন্তু ইউনিফর্মে আগুন লাগিয়ে নয়। অর্জুন মারার সময় একজনের হাতে একটা ট্যাটু দেখতে পায়, এমনটা সে সেলের মধ্যে থাকা ওই খুনির হাতেও দেখেছে। তাতে ছুরির মতো সিটিকে লেখা। অর্জুন মনে করে এদের 2 জনের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে, তাই অর্জুন কাদরি আর বিহারের খুনিকে নিয়ে মুখোমুখি বসায়। আর প্রথম তাদেরকে কনফিউজড করে দেওয়ার জন্য অর্জুন ছুরিতে সিটিকে ব্যাপারটা বলে আর বলে, তোমাদের গলা কেটে খুন, অর্গান বের করা, এই সব কিছু আমি বুঝতে পেরেছি। বিহারের খুনি বলে, আমি সবকিছু ঠিকঠাক করেছি, কিন্তু তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, এজন্য ধরা পড়েছে। এভাবে তাদের 2 জনের মধ্যে ঝামেলা হয়। অর্জুন তাদের কথা বলা থেকে বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা ওয়েবসাইট থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, আর ওই ওয়েবসাইটের নাম সিটিকে। এটা কোনো সাধারণ ওয়েবসাইট নয়, এটা ডার্ক ওয়েবসাইট। মানুষকে টর্চার করে সেই ভিডিও এই ওয়েবসাইটে আপলোড করে, যাতে যত বিকৃত মানসিক লোক আছে তাদের এগুলো দেখে অনুপ্রাণিত করা যায়। অর্জুন রবিকে বলে, সোজা কথা এটা একটা সাইকো কিলারদের ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটগুলোই ফোনের ভিডিও আপলোড করার পর তারা এই ওয়েবসাইটের মেম্বার হতে পারে। তাছাড়া এই অর্গানগুলো কিভাবে বের করতে হবে, কিভাবে ফ্রিজিং করতে হবে, তাও এই ওয়েবসাইটে বলে দেওয়া হয়। এরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় একটা জায়গায় গিয়ে মিট করে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এরা একসাথে কোথায় গিয়ে মিট করে।
ওই ওয়েবসাইটটা আসলে কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অনেক চেষ্টা করে সাইবার প্রবলেম হওয়ার কারণে সেটা বের করা সম্ভব হচ্ছে না। তাই অর্জুন ওই কিলারদের টর্চার করে তাদের মুখ থেকে সত্যটা বের করার জন্য। তখনই হসপিটাল থেকে খবর আসে ওই 4 জনের একজন মারা গেছেন। তাই কার্নিয়া সেখানে এসে অর্জুনকে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য বলে, কিন্তু অর্জুন কিছু না শুনে বিহার থেকে নিয়ে আসা খুনির উপর টর্চার করে। এটা দেখে কারদারি পাশের পুলিশের কাছ থেকে গান নিয়ে নিজের মাথায় শুট করে দেয়। চারদিকে ঝামেলার জন্য অর্জুনকে দ্রুত শ্রীনগর থেকে ট্রান্সফার করা হয়। সিন বর্তমানে আসলে অর্জুন বর্ষাকে বলে ওই লোকগুলোকে ধরার জন্য, ওরা কোথায় দেখা করে সেটা জানার জন্য আমার এই পথ বেছে নিতে হয়েছে। মূলত অর্জুন ওই গ্রুপের মেম্বার হওয়ার জন্য খুনগুলো করছে। এরপর অর্জুন বর্ষার সামনেই সেই লোকটার গলা কেটে খুন করে। বর্ষা বলে, তাই বলে আপনি ওদের ধরার জন্য এতগুলো অপরাধ করবেন? অর্জুন বলে, কিসের অপরাধ? যারা 9 বছর একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে এরা ক্রিমিনাল ছিল। এই সবকিছু জানার পর বর্ষার ডার্ক ওয়েব থেকে একটা সিরিজ ওপেন করে অর্জুনকে দেখায়। অর্জুন বলে, একে তো মেরে ফেলা হয়েছে, এটা দেখে কি হবে? বর্ষা বলে, এই লোকটা সবেমাত্র একটা ভিডিও আপলোড করেছে, তার মানে সে একটাই খুন করেছে, সে আরও খুন করবে। আর খুনটা যেখানে করা হয়েছে সেখানে আমার কয়েক সপ্তাহ পোস্টিং ছিল, তাই আমি এই জায়গাটা চিনি। ওই লোকটা আরেকটা খুন করার আগে আমরা তাকে ধরে ফেলবো, তাহলে হয়তো একজনের প্রাণ বেঁচে যাবে। এই কথা শুনে অর্জুন দ্রুত তাদের টিম নিয়ে সেখানে যায়। তারা জয়পুর গিয়ে সে ভিডিও লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করে। তখন মৃদুলা ফোন করে অর্জুন কবে ফিরবে সেটা জানতে চায়। অর্জুন বলে, তুমি জয়পুর আসো। কাজ শেষ করে অর্জুন গেস্ট হাউসে আসলে দেখে সত্যি সত্যি মৃদুলা এসেছে। আর সে ল্যাপটপ ওপেন করে অর্জুনের মায়ের একটা ভিডিও তৈরি করা হয়েছে সেটা দেখায়। এটা দেখে অর্জুন ইমোশনাল হয়ে যায়। এরপর মৃদুলা চলে যায়। অর্জুন আবার সেই লোকটিকে খুঁজতে বের হয়। একটা তেল পাম্পের স্টাফের সঙ্গে কথা বলার সময় একটা কালো রঙের গাড়িতে খেয়াল করে গাড়ির ভিতর সেই লোকটা। অর্জুন কাছে যাওয়ার সাথে সাথেই সে লোকটা সেখান থেকে চলে যায়। অর্জুন সাথে সাথে তার গাড়ি নিয়ে লোকটাকে ফলো করে, কিন্তু কিছু দূর গিয়ে তাকে হারিয়ে ফেলে। অর্জুনের একটু সন্দেহ হয়, তাই সে গাড়িটা খোঁজার জন্য জঙ্গলের গভীরে গিয়ে দেখতে পায় গাড়িটা সেখানে পড়ে আছে। অর্জুন গাড়ির কাছে এসে দেখে গাড়ির ভেতর একটা মেয়েকে বেঁধে রাখা। সেই মেয়েটাকে ছাড়াতে গেলে লোকটা এসে অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অর্জুন তার পেটের ছুরি বের করতে না দিয়ে লোকটার সাথে ফাইট করে। এক সময় ওই মেয়েটাকে ছাড়িয়ে নেয়, কিন্তু এক পর্যায়ে হেরে গিয়ে অর্জুন সেখানে বেহুশ হয়ে পড়ে। আর ওই লোকটা অর্জুনকে তার গাড়ির পেছনে উঠিয়ে নেয়। এদিকে ওই ওয়েবসাইট থেকে অর্জুনকে মেম্বারশিপ দেওয়া হয়। রাস্তায় যেতে যেতে অর্জুনের জ্ঞান ফিরলে সে লোকটাকে খুন করে বর্ষাকে ফোন করে। ওরা এসে অর্জুনকে হসপিটালে ভর্তি করে। অর্জুন একটু সুস্থ হলে তার ল্যাপটপ ওপেন করে দেখে তাকে ওয়েলকাম মেসেজ পাঠানো হয়েছে, এমনকি তাকে ইনভাইটেশন মিটিংয়েও যাওয়ার জন্য লোকেশন পাঠানো হয়েছে। এরপর অর্জুন এসিপি নাগেশ্বরকে সবকিছু বলে, সাহায্য চায়, কিন্তু নাগেশ্বর বলে, তুমি এই গ্রুপে জয়েন করলে কিভাবে? অর্জুন বলে, স্যার ওসব কথা বাদ দেন, সব ক্রিমিনালগুলো একসাথে ধরার এটাই একমাত্র সুযোগ। অর্জুনের কথায় নাগেশ্বর রাজি হয়, কিন্তু শর্ত তার একজন অফিসার তার সাথে যাবে। অর্জুন যখন রেল স্টেশনে অপেক্ষা করছিল তখন সেখানে নাগেশ্বর একজন পুলিশ অফিসারকে নিয়ে আসে। সেটা আর কেউ নয়, সে হচ্ছে মৃদুলা। ট্রেনের বাসে বসে সব পুলিশ অফিসারকে অর্জুন ইনস্ট্রাকশন দেয়। মৃদুলা তার সাথে কথা বলে। মৃদুলা 4 বছর আগে অর্জুনকে দেখে কিভাবে ভালোবেসেছিল সবকিছু খুলে বলে। আর অর্জুন যেহেতু প্রতিজ্ঞা করেছিল তার ডিপার্টমেন্টের কাউকে বিয়ে করবে না, তাই মৃদুলা যে পুলিশ অফিসার সেটা অর্জুনকে জানায় না। সবকিছু শুনে অর্জুন বুঝতে পারে মৃদুলা তাকে ভালোবাসে। পরদিন অর্জুন সেই লোকগুলোর কথা মতো নাহার স্টেশনে নেমে যায়। আর কিছুটা দূরত্ব রেখে মৃদুলারা তাকে ফলো করতে থাকে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়। অর্জুনকে সেখানে নিয়ে যাওয়ার জন্য একসাথে 3টা কার এসে দাঁড়ায়। এই 3টা কারের মধ্যে অর্জুন কোন কারে আছে সেটা মৃদুলা বুঝতে পারে না। তারা 3টা কার ফলো করে, কিন্তু একসময় তারা জানতে পারে এই 3টা কারের কোনোটিতেই অর্জুন নাই। আসলে পুলিশকে বোকা বানানোর জন্য অর্জুনকে একটা কালো কাপড় পরিয়ে ঢেকে কোনো কারে না উঠিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে আসা হয়। এরপর অর্জুনকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসা হয়। আর এই ওয়েবসাইটের অ্যাডমিন আলফা এসে অর্জুনকে বলে, আমরা প্রত্যেক বছর এখানেই মিট করি। অর্জুনকে একটা ঘর দেখিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে আসতে বলে। অর্জুন দেয়ালে তার জন্য একটা সাদা কোট রাখা দেখে কোট পরে বের হয়। এদিকে মৃদুলারা তাকে কোনো জায়গায় খুঁজে না পেয়ে ওই 3টা জায়গায় রেড করতে বলে, কিন্তু নাগেশ্বর না করে দেয়। অর্জুন সহ আজ এখানে 5 জন মেম্বার এসেছে। আলফা তাদেরকে এখানে এমন এমন কাজ করতে বলে যেটা দেখে বোঝা যায় এখানে যারা আছে সবাই সাইকো। এরপর সেখানে ডিজে গান শুরু হয়। সবাই ডিজে গানের তালে তালে নাচছিল, কিন্তু অর্জুনের চোখ অন্য কিছু খুঁজছিল। সে তাকিয়ে দেখে আন্ডারগ্রাউন্ড থেকে একজন লোক বেরিয়ে আসছে।
এটা দেখে অর্জুন কৌশলে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যেয়ে দেখে সেখানে অনেক লোক বন্দি আছে। মূলত যে লোকগুলোকে খুন করা হচ্ছে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে অর্জুন খুঁজতে খুঁজতে আরেকটা কন্ট্রোল রুমে চলে আসে, আর এখানে এসে সে ফ্রিজের ভেতরে থাকা মানুষের অর্গানগুলো দেখতে পায়। হঠাৎ করে সেখানে আলফা চলে আসে, তাই অর্জুন লুকিয়ে পড়ে। আলফা যাওয়ার সময় তার ওয়াকি টকিটা সেখানে ফেলে যায়। অর্জুন সেটা নিয়ে বাইরে এসে রেডিও সিকুয়েন্সি বানিয়ে নেয়। অপরদিকে মৃদুলারা সেই 3টি পয়েন্টে রেড করে খুঁজে পায় না। অর্জুন এবার ভেতরে পার্টিতে অ্যাটেন্ড করে আর দেখে সেখানে একের পর এক নৃশংসভাবে খুন করা হচ্ছে। অর্জুন বুদ্ধি করে রান্নাঘরের পাশে সিলিন্ডারগুলো সব ওপেন করে দিয়ে আসে, তাই সেগুলো ব্লাস্ট হয়ে যায়। সেখানে থাকা সব লোকজন বাইরে এসে দেখে রান্নাঘর দাউ দাউ করে জ্বলছে। মৃদুলা নাগেশ্বরের কাছে সেখানে থাকা লোকাল পুলিশদের নিয়ে মিশনে যেতে চায়, কিন্তু নাগেশ্বর একদম নিষেধ করে দেয়। মৃদুলা নাগেশ্বরের কোনো কথা না শুনে বর্ষাকে নিয়েই বেরিয়ে পড়ে। এদিকে আগুনের ঘটনায় আলফা বুঝতে পারে এখানে হয়তো কোনো পুলিশ ঢুকে পড়েছে, তাই সে সব মেম্বারগুলোকে একটা রুমে জড়ো করে। আলফা সে 5 জন মেম্বারকে একসাথে ডেকে বলে, তোমরা নিজেদের মধ্যে লড়াই করবে, যে টিকে থাকবে সে এই সিটিকে মেম্বার হবে। অর্জুন সেখানে সবাইকে মেরে ফেলে। এবার সেখানে অফিসার দিবাকরকে আনা হয়। অর্জুন একটা টেকনিক খাটিয়ে দিবাকরকে লক করে দেয়, আর এটা দেখে সবাই অর্জুনকে খুব বিশ্বাস করে। এবার দিবাকরের মুখ থেকে কথা বের করার জন্য তাকে সে আন্ডারগ্রাউন্ডে অর্জুনের দায়িত্বে দিয়ে দেয়। এখানে এসে অর্জুন দিবাকরকে বলে সেখানে আর একজন লোকও যেন না মরে, আমাদের সে ব্যবস্থা করতে হবে। এরপর তারা প্ল্যান বানায়। অর্জুন বাইরে এসে আলফাকে বলবে দিবাকর 2 বছর ধরে আমাদের সিটিকের মেম্বার, তাই ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এদিকে মৃদুলারা অর্জুনকে খুঁজে বেড়াচ্ছে। তারা একসময় অর্জুনের সিকোয়েন্সি দেখতে পায়। মৃদুলা বুঝতে পারে এটা দিয়ে অর্জুন তাদের সংকেত পাঠিয়েছে। এদিকে এখানে চলছে আবার অন্য এক খেলা। 9 বছরের একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছে মারার জন্য। অর্জুন এটা দেখে আর সহ্য করতে পারে না। সে একটা অস্ত্র নিয়ে যে লোকটা ওই বাচ্চাটিকে মারতে এসেছিল সেই লোকটাকে শেষ করে দেয়। আর তখন দিবাকর বন্দীদেরকে নিয়ে বেরিয়ে আসে। তখন সেখানে থাকা সবাই বুঝতে পারে অর্জুন আসলে সেই পুলিশ অফিসার। এদিকে মৃদুলারা অর্জুনকে খুঁজতে খুঁজতে অর্জুনের শকুনটাকে দেখতে পায়। অর্জুন আসলে সে রেডিও সিকোয়েন্সিটা এই শকুনের সাথেই কানেক্ট করে দিয়েছিল, তাই শকুনটা পথ দেখিয়ে মৃদুলাদের ওই বাড়ির দিকে নিয়ে যায়। এখানে এমন ফাইট হয়, অর্জুন একে একে সেই মেম্বারদেরকে হত্যা করে। আসলে আপনারা না দেখে বুঝতেই পারবেন না অর্জুন কি করে একে একে সবাইকে মেরে শেষ করে দিয়েছিল। আর মৃদুলারাও সেই বাড়ির দিকে আগাতে থাকে। অর্জুন দিবাকরদের বের করে দিয়ে বলে, সবাইকে বলো অর্জুন আর নেই। আলফারা যখন অর্জুনকে মারতে যাবে তখনই সেখানে আরেক পুলিশ অফিসারের এন্ট্রি হয়। এই অফিসারের নাম কৃষ্ণ। এরপর তারা দুজন মিলে ফাইট করে, আর সেখানেই মৃদুলা চলে আসে। তারা একসাথে ফাইট করার সময় আলফা মৃদুলাকে ধরে ফেলে। অর্জুন মৃদুলাকে একটা কমেন্ট দেওয়ার সাথে সাথে মৃদুলা নিচু হলে অর্জুন আলফাকে আঘাত করে, আর আলফা সেখানে পড়ে যায়। এরপর অর্জুন আলফাকেও মেরে ফেলে। আর আজকের গল্পটা এখানেই শেষ হয়। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।